ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম না সবাই, যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বাঁকে বাঁকে চলে, তাই না? বেঁকে বেঁকে চলে। না বাঁকলে তো আর বেঁকে বেঁকে না চললে তো আর বাঁক হতো না। এই যে আমাদের বাগের হাট, একটা নদীর বাঁকে হাট বসতো, সেখান থেকে এসেছে বাঁকের হাট, ওখান থেকে বাগের হাট। নদী কেন বাঁক নেয়? সোজা চলে গেলে তো হতো। নদীর ধর্ম হচ্ছে বয়ে চলা। নদী বয়ে যাবে। নদী যদি বয়ে না যেত তাহলে ওটা নদী হতো না, ওটা হতো কোনো লেক বা পুকুর। যখন নদী বয়ে যাওয়া শুরু করে হিমালয় থেকে নেমে বা কোনো পাহাড় থেকে নেমে, তখন তার চলার পথে সে অনেক জায়গায় বাধা পায়। সেটা হতে পারে কোনো শক্ত ভূমিখণ্ড বা পানির স্রোতের কোনো ব্যাপার, উচ্চভূমি নিম্নভূমি, এরকম অনেক ব্যাপার থাকতে পারে। মোটামুটি ও বাধা পায়। যখনই সে বাধা পায় তখনই সে তার দিক পরিবর্তন করে, সে বেঁকে যায়, কিন্তু তার গতিটা ঠিক থাকে। এবং নদী যখন বেঁকে যায় সেখানে বাঁক তৈরি হয়, কখনো চড়া ভূমি তৈরি হয়, কখনো জঙ্গল তৈরি হয়, বন তৈরি হয়। এবং অনেক সময় এই বাঁকে মানুষের আবাসভূমি গড়ে ওঠে। যেমন একটা উপন্যাস আছে, হাসুলি বাঁকের উপকথা, সম্ভবত মানিক বন্দ্যোপাধ্যায় সাহেবের লেখা। তো মানুষ নদীর বাঁকে বাঁকে কথা থাকে, আর কথা থেকেই উপকথা আসে। নদী বেঁকে যায় বলেই নদী সুন্দর, এখানে মায়া আছে। অনেক নতুন নতুন পানির পথ তৈরি হয়েছে এই বেঁকে গিয়েছে বলেই। তবে যতই বেঁকে যাক, ঘুরে ফিরে সে সমুদ্রেই পড়বে। আমাদের জীবনে আহ, চলার পথে, চলার পথে বলতে আমরা বুঝি যে জন্ম থেকে সোজা হয়ে দাঁড়ানোর যে একটা প্রচেষ্টা, সেই পথে এক এক সময় আমরা এক একভাবে সোজা হয়ে দাঁড়াতে চাই। কখনো পায়ের উপর দাঁড়াতে চাই শিশু অবস্থায়, যে কখনো একটু সোজা সোজা হয়ে দাঁড়াবো। তারপরে স্কুলে যেতে চাই বা যাই, সেখানে কি করে নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখা যায় সেটাও আমাদের একটা চলার পথ। অনেক সময় আমরা সাইকেল চালাতে যাই, প্রথমে হাফ প্যাডেলে চালাই। এখন অবশ্য ওইটা নাই, আমাদের সময় হাফ প্যাডেল ছিল। এখন ছোট ছোট সাইকেল তৈরি হয়েছে, দুই পাশে আবার একটু ব্যালেন্স করার জন্য আলাদা সাইডে দুইটা চাকা দেওয়া আছে। এখন হাফ প্যাডেলটা ছেলে মেয়েরা বোঝে না, আমরা হাফ প্যাডেলে চালাতাম। সেই হাফ প্যাডেলে চালাতে চালাতে চিন্তা করতাম যে কবে ফুল প্যাডেলে চালাবো, কবে সিটের উপর উঠবো, কবে বড় হবো। তো আমাদের এই চলার পথে ওখান থেকে বড় হই, জীবিকা অর্জনের একটা বিষয় থাকে, সম্মানের বিষয় থাকে, বংশ রক্ষার বিষয় থাকে, জীবনে কিছু একটা করার বিষয় থাকে, মানুষের ব্যক্তিগত শখ থাকে, সেগুলো পূরণ করার বিষয় থাকে। যেমন ধরা যাক, কারো শখ সে ছবি তুলবে, ফটোগ্রাফার হবে, তার সারা পৃথিবী ঘোরার দরকার, এটা তার পূরণ করতে হবে। এটার জন্য তার সংগ্রাম আছে, অনেক সংগ্রাম আছে। পাসপোর্ট ভিসা করতে হবে, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে যেতে হতে পারে, একটা সুন্দর প্রাকৃতিক ছবি করার জন্য অনেক দিন অপেক্ষা করতে হতে পারে। এই যে একটা মাছরাঙা পাখি, সে একটা মাছ মানে উপর থেকে ডাইভ করে মাছটাকে ধরবে, ঠিক ওই মোমেন্টের একটা ছবি তোলার জন্য একজন ফটোগ্রাফারের মনে হয় 25 দিন ওয়েট করা লাগছিল, এবং সম্ভবত একটানা 72 ঘন্টা তাকে পানির মধ্যে অপেক্ষা করতে হয়েছিল। তারপরে সে একটা ক্লিয়ার ছবি পেয়েছিল। তো সবারই একটা সংগ্রাম আছে, এবং যত মানুষ আমরা বড় হই এই সংগ্রামগুলো ততটা স্পষ্ট হয়। কারণ কারণ আমরা যত বড় হই আমাদের ভেতরটা, আমি আসলে কি, আমাদের স্বাতন্ত্র্য, এটা আরো স্পষ্টভাবে দেখা দেয়। এবং নানা মানুষের নানা রকম শখ, নানা রকম ইচ্ছা, নানা রকম নীতি আদর্শ যখন এক জায়গায় পড়ে তখন স্বাভাবিকভাবেই
একটা সংঘাতেরও সৃষ্টি হয়। আমি একরকম চাই, তুমি আর একরকম চাও, সে আর একরকম চায়। তখন আমারটা যখন আমি বাস্তবায়ন করতে যাব, তোমারটার দ্বারা আমি বাধাগ্রস্ত হব। এটা হতেই পারে, এটা হয়। এভাবে আমাদের জীবনে বাধা আসে, এবং এই বাধা অনেকে অতিক্রম করতে পারে, সাহস নিয়ে করতে পারে, করে। অনেকে করতে পারে না, ওই বাধা দেখে তারা চুপসে যায়, এবং যেখানেই বাধা পায় সেই জায়গাটায় তারা বসে থাকে, ওখান থেকে আর তারা অগ্রসর হয় না। আমরা বাধাকে ঘৃণা করি, আমরা বাধা পেতে চাই না। আমরা একটি স্মুথ লাইফ চাই, যে স্কুলে যাব, পড়াশোনা করব, ভালো পড়াশোনা করব, ভালো চাকরি হবে বা ভালো কিছু একটা করব, তারপরে বিয়ে করব, তারপরে সন্তান হবে, বাড়িঘর হবে, গাড়ি হবে, স্মুথ লাইফ। একটা নির্দিষ্ট বয়স হবে, সব কিছু ওকে করবো, তারপরে আমি চলে যাব। যদি আমরা চলে যেতে চাই না, এখন যেতে তো হয়, তাই আমরা মেনে নিয়েছি, কিন্তু মূলত আমরা যেতে চাই না। তো এই যে পথ, এখানে আমরা বাধা পেতে চাই না, আমরা বাধাকে ঘৃণা করি, বাধাকে অপছন্দ করি। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন বাধা না পাই। কিন্তু আসলে বাধা কি খুব খারাপ? আমার তো মনে হয় না। কারণ মানুষ যখনই যেখানে বাধা পেয়েছে, সে সেখান থেকে, সাহসী মানুষ নতুন একটা পথ তৈরি করেছে। যখনই মানুষ বাধা পায়, সে তখন বিকল্প চিন্তা করে, তার ব্রেইন তাকে নতুন নতুন আইডিয়া দেয়। যদি বাধা না পেত, তাহলে আজ থেকে 1000 বছর আগে যে একটা ছকে আমাদের জীবনটা বাধা হয়েছিল, একই ছকে বাধা থাকতো, মানুষ আগুনও জ্বালানো শিখতো না, সভ্যতাও হতো না, কিছুই হতো না। মানুষ রোগে শোকে পড়েছে, বাধা পেয়েছে, শারীরিকভাবে আক্রান্ত হয়েছে, ভিন্ন চিন্তা করেছে, ঔষধ আবিষ্কার হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে। এমনকি আমাদের সমাজেও আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, অনেকে আছে এই শিক্ষা ব্যবস্থায়, এই পড়াশোনার সঙ্গে ঠিক এঁটে উঠতে পারে না, তারা ঝরে পড়ে। এই ঝরে পড়ার পরে আমাদের প্রচলিত ব্যবস্থা তাকে বলে যে তুমি হেরে গেছো, তোমার দ্বারা কিছু হবে না, তোমার জীবন জীবিকা ঝুঁকিপূর্ণ। কিন্তু মানুষের জন্মগত আদিমতম অভ্যাস হচ্ছে, যখনই সে বাধা পাবে, সে অভিযোজিত হবে নতুন পরিবেশের সাথে, নতুন অবস্থার সাথে। তো যখনই মানুষ বাধা পেয়েছে, এরকম বাধা পায়, সে তো বাঁচতে চায়, সে তখন বিকল্প চিন্তা করে, ঝুঁকি নেওয়া শেখে। তখন সে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অন্য দেশে যায়, সম্পূর্ণ ভিন্ন দেশে যায়। সে অনেক বড় বড় ঝুঁকিপূর্ণ কাজে হাত দেয়, ব্যবসা করতে হাত দেয়। সে হয়তো প্রচলিত ব্যবস্থায় পারেনি, কিন্তু সে তখন নিজেই অপ্রচলিত ব্যবস্থায় নিজেকে সমর্পণ করেছে, সেখানে মাথা খাটিয়েছে, সেখান থেকে কিছু করে দেখিয়েছে। একটা উদাহরণ দিই, ভাঙাড়ির একটা ব্যবসা আছে। মানে এই যে আমরা পুরোনো বোতল ফেলে দিই, ছোট ছোট টিনের কৌটা ফেলে দিই, এইটার উপরে কোটি টাকার বিজনেস আছে। এবং এই এই ভাঙাড়ির বিজনেস খুব বড় মাপের একটা বিজনেস। কিন্তু ছোটবেলায় যখন আমরা স্কুলে থাকি, কেউ কি বলে যে আমি বড় হয়ে ভাঙাড়ির বিজনেসম্যান হতে চাই? এটা কিন্তু কেউ বলে না। সে বাবা মায়ের শিখানোর কথা, সমাজে স্বীকৃত কিছু কমন কথা বলে, যেমন আমরা ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, এই দুইটাই বেশি বলে। কেউ বলে না যে আমি ইউটিউবার হব বড় হয়ে, কারণ সে জানি না যে আসলে তার সামনে কি আছে। ওটা আমরা ছোটবেলায় জানতাম না যে এরকম একটি ইউটিউব সিস্টেম হবে। কেউ বলতে চায় না যে আমি কৃষক হব, কারণ ওটা তার কাছে মনে হয় যে প্রচলিত সমাজটা পছন্দ করবে না। অথচ কৃষক হচ্ছে আমাদের টোটাল দেশের, সমাজের, মানে বিশ্ব ব্যবস্থার প্রাণ হচ্ছে কৃষক। তো আমি আমার জীবন থেকে দেখেছি যে অনেক মানুষ যারা প্রচলিত সিস্টেমে ঠিকমতো এঁটে উঠতে পারে নাই, তারা এখানে সফল হয় নাই, ব্যর্থ হয়েছে, বারবার ফেল করছে। এরাই পরবর্তীতে এমন কিছু পথ আবিষ্কার করেছে, যা পরবর্তীতে অন্যদের কাছে একটা ভরসার জায়গা হয়েছে, যে আমি যদি এটা না পারি, ওটা তো আমার আছে। তো আমাদের জীবনে বাধা সবসময় যে খারাপ তা না। আমাদের জীবনের ব্যর্থতা,
এটা যে সবসময় খারাপ তা না, বরং এই ব্যর্থতার মধ্য থেকে মানুষ নতুন পথ আবিষ্কার করে, নতুন কিছু আইডিয়া তৈরি করে। এবং এই ব্যর্থতা বা বাধা যদি না আসতো, মানুষ নিজেকে এতটা দক্ষ করে গড়ে তুলতে পারতো না, এত হাজার রকম বৈচিত্র্যপূর্ণ পেশা মানুষের হতো না, আমরা একেবারে একঘেয়েমিপূর্ণ একটা জীবনযাপন করতাম। তাই বাধা, ব্যর্থতা সুন্দর, শুধু একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। যে আমি এখানে বাধা পেয়েছি, এটা করতে গিয়ে ব্যর্থ হয়েছি, এখানে কি শিক্ষা আছে বা এর বিকল্প কি করা যায়। মানুষের ব্রেইনের খুব অল্পটুকু আমরা ব্যবহার করি, ওই প্রচলিত গদবাধা যেটুকু আছে, যেটুকে আমরা আরাম পাই। আগে আমাদের জন্মের আগে থেকে যে সিস্টেমটা আছে তার মধ্যে জাস্ট শুয়ে পড়লাম, ওর বাইরে কিছু চিন্তা করলাম না, ঝুঁকিপূর্ণ ব্যাপার, আরামের নষ্ট হতে পারে। কিন্তু প্রকৃতি কিছু মানুষকে আঘাত করে, ইচ্ছা করেই করে, ইচ্ছা করেই ব্যথা দেয়, ইচ্ছা করেই ব্যর্থ করে, যাতে ওর মাধ্যমে নতুন একটা পথ বের হয়। পরবর্তীতে দেখা যায় যে সেই পথে আরো লক্ষ লক্ষ মানুষ চলে, আর ওই প্রথম ব্যক্তিটা হয় পথিকৃৎ। সে পথটা দেখায়, পথটা সৃষ্টি করে। রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কবিতা আছে, যে তার বাংলাটা হচ্ছে এরকম যে দুইটা পথ দুই দিকে গেছে, আমি যে পথটা লেস ট্রডেন, অর্থাৎ যে পথটায় কম মানুষ গিয়েছে বা পায়ের ছাপ নাই, আমি সেই পথে হাঁটলাম এবং ওখান থেকে ভিন্ন কিছু তৈরি হলো, নতুন কিছু তৈরি হলো এবং সবকিছু পার্থক্য হয়ে গেল। আমাদের জীবনে ব্যর্থতাগুলো যেন আমাদেরকে দুর্বল করে না দেয়, যেন ওটা বিকল্প চিন্তার জননী হয়ে যায়, যেন ওটা আরো নতুন পথ সৃষ্টি করার জন্য আমাকে উৎসাহ দেয়, শক্তি দেয়। তাহলে ওই ব্যর্থতা অথবা ওই বাধা একটা নদীর বাঁকের মতো হয়ে যাবে, নদীর বাঁক সৃষ্টি হবে এবং সেই বাঁকে অনেক উপকথা থাকবে।